আসসালামু আলাইকুম। আজকের লেকচারটি হচ্ছে ড্রাগস ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ অ্যান্ড জিইআরডি। জিইআরডি মানে হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো জিইআরডি মানে কি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আর পেপটিক আলসার তো আমরা মোটামুটি সবাই জানি, পিইউডি নামেও এটি পরিচিত, পেপটিক আলসার ডিজিজ। তো পিইউডি অ্যান্ড গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে কোন ধরনের ড্রাগস ইউজড হয়, এটাই আজকে আমাদের লেকচারের মেইন টপিক। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই আমাদের এই টপিক থেকে কি কি পড়তে হবে। যেহেতু আমরা ড্রাগস ইউজড ইন পিইউডি অ্যান্ড জিইআরডি এটা পড়তেছি, তো এটার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ পিইউডি, মানে পিইউডির ডেফিনেশন, আর এই পিইউডিটা কোথায় কোথায় হয়। দেন অ্যান্টি আলসারেন্ট ড্রাগসগুলোর নাম জানতে হবে, ট্রিপল থেরাপি সম্পর্কে জানতে হবে, এটার অ্যাডভান্টেজ, রোল, অ্যান্টাসিডের টাইপ, অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে জানতে হবে, H2 রিসেপ্টর ব্লকার্স এর মেকানিজম, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে জানতে হবে, পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর এর মেকানিজম, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে জানতে হবে। দুইটা জিনিসের ডিফারেন্স জানতে হবে, একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন H2 রিসেপ্টর ব্লকার অ্যান্ড পিপিআই অ্যান্ড ডিফারেন্স বিটুইন অ্যান্টাসিড অ্যান্ড পিপিআই। সাইটোপ্রোটেক্টিভ ড্রাগসের নাম সম্পর্কে জানতে হবে। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ট্রিপল থেরাপি, দেন পিপিআই, H2 রিসেপ্টর ব্লকার, অ্যান্টাসিড, পিইউডি, অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। তো চলো শুরু করা যাক। আচ্ছা, হোয়াট ইজ পেপটিক আলসার ডিজিজ, বা সংক্ষেপে আমরা পিইউডিও বলতে পারি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্রনিক ডিজিজ। আচ্ছা, তাহলে পেপটিক আলসার ডিজিজটা কি? কাইন্ড অফ ক্রনিক ডিজিজ। একটা হচ্ছে এটা ক্রনিক ডিজিজ। তো ক্রনিক ডিজিজকে সে সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। ক্রনিক ডিজিজ মানে হচ্ছে একটা দীর্ঘমেয়াদী অসুখ, যেটা হচ্ছে ধীরে ধীরে শুরু হয়। আর অনেক সময় এটার চিরস্থায়ী বা নিয়ন্ত্রণযোগ্য হয়, কিন্তু সম্পূর্ণ সেরে যায় না, মানে কমপ্লিটলি কিউরেবল না। তো ক্রনিক ডিজিজ মানে কি এটা আমরা জেনে নিলাম। তো পেপটিক আলসার ডিজিজটা হচ্ছে এক ধরনের ক্রনিক ডিজিজ, যেটা হচ্ছে হুইচ ইজ কেন হবে ডিউ টু ইনক্রিজ সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিউ টু ইমব্যালেন্স। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা কেন ইনক্রিজ করবে? ডিউ টু ইমব্যালেন্স বিটুইন অ্যাগ্রাগেটিভ অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরস। আচ্ছা, তাহলে পেপটিক আলসার ডিজিজের ডেফিনেশনটা কি? এটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ হুইচ ইজ ডিউ টু, এটা কেন ক্রনিক ডিজিজ, এটা কেন হবে? ডিউ টু ইনক্রিজ সিক্রেশন অফ HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা ইনক্রিজ করবে? ডিউ টু ইমব্যালেন্স। কি হবে? ইমব্যালেন্স মানে ব্যালেন্স থাকবে না বিটুইন অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরস অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরস। আচ্ছা, অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরস অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরসের মাঝখানে যদি ইমব্যালেন্স হয়, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা ইনক্রিজ করবে, যার জন্য পিইউডিটা ডেভেলপ করবে। আচ্ছা, আমরা জানি আমাদের স্টোমাকে পিএইচের পরিমাণ খুবই কম, 1.5 to 3.5 এর মধ্যেই। তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, যা খুবই শক্তিশালী অ্যাসিড। এটি খাবারকে হচ্ছে হজমে সাহায্য করে, স্পেশালি প্রোটিন জাতীয় খাবারকে হজমে সাহায্য করে। আর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, জীবাণু এগুলো ধ্বংসের জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিডই দায়ী।
ব্যাকটেরিয়া, এখন কোশ্চেন আসতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস, ব্যাকটেরিয়া ধ্বংস কেন করছে? কারণ ব্যাকটেরিয়া, যেসব ব্যাকটেরিয়া আমাদের জন্য হার্মফুল, সেই সব ব্যাকটেরিয়াকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিজলভ করে ফেলতে পারে। তাহলে পেপটিক আলসার ডিজিজের ডেফিনেশনটা হচ্ছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্রনিক ডিজিজ হুইচ ইজ ডিউ টু ইনক্রিজ সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিউ টু ইমব্যালেন্স বিটুইন অ্যাগ্রাগেটিভ অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরস। আচ্ছা, এই ডেফিনেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা রিটেনের জন্যও ইম্পর্ট্যান্ট, আবার ভাইবার জন্যও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন এই ডেফিনেশনটা বলার পর এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরস অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরস। মানে এই অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরস অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরস যেগুলার ইমব্যালেন্সের জন্য পিউডি হচ্ছে, এই ফ্যাক্টরসগুলা কী কী? অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরসের মধ্যে রয়েছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন, এনএসআইডি, হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরি, হিস্টামিন, স্ট্রেস অ্যান্ড স্মোকিং। তো অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরসের মধ্যে কী কী রয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন, এনএসএআইডি, হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরি, হিস্টামিন, স্ট্রেস অ্যান্ড স্মোকিং। এটা এমসিকিউয়ের জন্য ইম্পর্ট্যান্ট, রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইবার জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে বোঝাই যাচ্ছে এই টপিকটা কত বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাগ্রেগেটিভ ফ্যাক্টরস তো আমরা দেখে নিলাম, তো চলো দেখে নেই প্রোটেক্টিভ ফ্যাক্টরস কী কী রয়েছে। প্রোটেক্টিভ ফ্যাক্টরসের মধ্যে রয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন, মিউকাস, বাইকার্বনেট, মিউকোসাল ব্লাড ফ্লো। मैं আবার বলছি, প্রোস্টাগ্ল্যান্ডিন, মিউকাস, বাইকার্বনেট, মিউকোসাল ব্লাড ফ্লো। এটাও অ্যাগ্রেগেটিভ ফ্যাক্টরসের মতো এমসিকিউ, তারপর রিটেন, তারপর ভাইবা, সব কিছুর জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই যে ডেফিনেশনের মধ্যে যে ইমব্যালেন্স বিটুইন অ্যাগ্রেগেটিভ অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরস ছিল, এই দুইটা অ্যাগ্রেগেটিভ ফ্যাক্টরস অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরস আমরা দেখে নিলাম। তো এখন চলো দেখে নেই এই যে পিউডি, এটা নর্মালি কোথায় হয়। সাইটের মধ্যে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, অ্যারাউন্ড দ্য লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, উইদিন দ্য মার্জিন অফ গ্যাস্ট্রোজেজোনোস্টোমি। আচ্ছা, এখন স্টোমাকের লেন্থ কতটুকু আমরা তো সবাই জানি। তো ইসোফেগাসের পর থেকেই কিন্তু স্টোমাকের লেন্থটা শুরু হয়। তো এই জন্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস হতে পারে, লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক হতে পারে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম হতে পারে। তো এই ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এখানে কিন্তু মোস্ট কমনলি এই পিউডিটা হয়ে থাকে। প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অফ পিউডি, মানে পিউডির ট্রিটমেন্টটার প্রিন্সিপালসটা কি? গ্যাস্ট্রিক অ্যাসিড নিউট্রালাইজ করতে হবে বাই অ্যান্টাসিড দিয়ে গ্যাস্ট্রিক অ্যাসিডটা নিউট্রালাইজ করতে হবে। ইনহিবিশন অফ অ্যাসিড সিক্রেশন, অ্যাসিড যে সিক্রেশনটাকে সেটা ইনহিবিট করা লাগবে, কারণ আমরা জানি কি পিউডিতে HCl এর পরিমাণটা ইনক্রিজ করে, যার জন্যই তো পিউডিটা অ্যাকচুয়ালি হয়। তো এই জন্য অ্যাসিড সিক্রেশনটা ইনহিবিশন করতে হবে। ইনক্রিজ মিউকোসাল রেজিস্ট্যান্স, মিউকোসাল যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করতে হবে। কিভাবে? বাই আলসার হিলিং এজেন্ট। আলসার হিলিং এজেন্টের মাধ্যমে কী কী আলসার হিলিং এজেন্ট রয়েছে? বিসমাথ চিলেটের মাধ্যমে সুক্রালফেট অ্যান্ড মিসোপ্রোস্টল। তারপর হচ্ছে ইরাডিকেশন অফ হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরি, হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরিটা ইরাডিকেট করতে হবে বাই ট্রিপল ড্রাগ থেরাপি। তারপর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। আমাদের অনেক সময় ডক্টররা বলে কি লাইফস্টাইল মডিফিকেশানই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই পিউডির ক্ষেত্রে। তো কিভাবে আমরা লাইফস্টাইলটা মডিফাই করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো কিছু রিস্ক ফ্যাক্টরসকে, যার জন্য আমাদের পিউডিতে হেল্পফুল হবে, যেমন হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, NSAID, স্ট্রেস, স্পাইসি ফুড এটসেট্রা। তো আমরা হচ্ছে অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরসের মধ্যে স্মোকিং আর NSAID দেখেছি, আর স্ট্রেস, এই তিনটা জিনিস দেখেছি আমরা অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরসের মধ্যে। তো এই তিনটা জিনিস আমরা অ্যাভয়েড করার মাধ্যমে এই পিউডিটা থেকে রক্ষা পেতে পারি। তো আমি আবার বলছি, গ্যাস্ট্রিক অ্যাসিড নিউট্রালাইজের মাধ্যমে পিউডি ট্রিটমেন্টটা হতে পারে বাই অ্যান্টাসিড,
তারপর ইনহিবিশন অফ অ্যান্টাসিড সিক্রেশন, ইনক্রিজ মিউকোসাল রেজিস্ট্যান্স, ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টেরিয়াম পাইলোরি এন্ড লাইফস্টাইল মডিফিকেশন। আচ্ছা, এখন হচ্ছে এন্টি আলসারেন্ট ড্রাগসগুলো কি কি রয়েছে, মানে পিইউটিতে কোন কোন ড্রাগস ইউজ করা যায়। পিইউটি মানে আমরা জানি পেপটিক আলসার ডিজিজ, তো সেক্ষেত্রে এন্টি আলসারেন্ট ড্রাগস এই নামটা এসেছে। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি অ্যান্টাসিড। অ্যান্টাসিডকে আমরা অ্যাসিড নিউট্রালাইজার বলে থাকি, মানে এই অ্যান্টাসিডটা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেলে। তো অ্যান্টাসিডের মধ্যে কী কী রয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এই অ্যান্টাসিডটা আমরা ডিটেলস পড়ব, বাট এখানে আমি অল্প দেখাই দিচ্ছি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই দুটো হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড, আর সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড। এই অ্যান্টাসিডটা তাহলে কি, এটা হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজার। এটা হচ্ছে খাওয়ার 1 আওয়ার পর খেতে হবে। কখন খেতে হবে, খাওয়ার 1 আওয়ার পর খেতে হবে ফর বেটার রেজাল্ট। তো অ্যান্টাসিড সম্পর্কে চলো ডিটেলস পড়ে আসি, তারপর বাকি ড্রাগসগুলা দেখে দিব। আচ্ছা, অ্যান্টাসিড আমরা সবচেয়ে বেশি পরিচিত অ্যান্টি আলসারেন্ট ড্রাগসগুলোর মধ্যে এই অ্যান্টাসিডের সাথে। অ্যান্টাসিডেরটা এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি অ্যান্টাসিডটা। আচ্ছা, অ্যান্টাসিড, এই অ্যান্টাসিডের ডেফিনেশনটা হচ্ছে অ্যান্টাসিড আর বেসিক সাবস্টেন্স। আচ্ছা, অ্যান্টাসিডটা বেসিক সাবস্টেন্স দিয়েই তৈরি হয়, তাই ডেফিনেশনের প্রথমে বলা হয়েছে অ্যান্টাসিড আর দ্য বেসিক সাবস্টেন্স দ্যাট রিডিউস গ্যাস্ট্রিক অ্যাসিডিটি। আমরা আগে পড়েছি অ্যান্টাসিডটাকে একটি অ্যাসিড নিউট্রালাইজার। তো অ্যান্টাসিডটা কি করবে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যেটা এটাকে রিডিউস করবে বাই নিউট্রালাইজিং হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে এটা হচ্ছে আমরা আগে জানতাম যে অ্যাসিড নিউট্রালাইজার হচ্ছে অ্যান্টাসিড, তো এই অ্যান্টাসিডটা নিউট্রালাইজ করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। কেন, রিডিউস গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, কারণ গ্যাস্ট্রিক অ্যাসিডিটিটাকে রিডিউস করতে হবে। তো আমি আবার ডেফিনেশনটা বলি, অ্যান্টাসিড আর দ্য বেসিক সাবস্টেন্স দ্যাট রিডিউস গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বাই নিউট্রালাইজিং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখন আমরা আগের স্লাইডে মোটামুটি একটা অ্যান্টাসিডের টাইপ সম্পর্কে ধারণা নিয়েছি। এখানে আবার বলছি অ্যান্টাসিড আর 2 টাইপস, সিস্টেমিক অ্যান্টাসিড, নন সিস্টেমিক অ্যান্টাসিড। তো সিস্টেমিক অ্যান্টাসিডটা কি অ্যান্ড নন সিস্টেমিক অ্যান্টাসিডটা কি, চলো পড়ি। সিস্টেমিক অ্যান্টাসিডেরটা হচ্ছে when the drugs will be absorbed from stomach to blood, মানে স্টোমাক থেকে যদি ব্লাডে ডিরেক্টলি ড্রাগটা অ্যাবজর্ব হয় তাহলে সেটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড। আর সিস্টেমিক অ্যান্টাসিডটা প্রডিউস করবে সিস্টেমিক টক্সিসিটি। এই সিস্টেমিক অ্যান্টাসিডের মধ্যে রয়েছে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড সোডিয়াম কার্বনেট। এই সিস্টেমিক অ্যান্টাসিডের কিছু অ্যাডভার্স ইফেক্ট রয়েছে, কি কি, ডিস্টেনশন অ্যান্ড বেলজিং, মেটাবলিক অ্যালকালোসিস। কি, ডিস্টেনশন অ্যান্ড বেলজিং, মেটাবলিক অ্যালকালোসিস। তো সিস্টেমিক অ্যান্টাসিডটা কি, when the drugs will absorb from stomach to blood, যদি অ্যান্টাসিডটা স্টোমাক টু ব্লাডের অ্যাবজর্ব হয় তাহলে সেটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড, যেমন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট। আর এটার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে রয়েছে ডিস্টেনশন, বেলজিং অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস। এখন আসি নন সিস্টেমিক। সিস্টেমিক অ্যান্ড নন সিস্টেমিকের অনেক বেশি সিমিলারিটি রয়েছে, বাট দুইটা টোটালি অপোজিট। যেমন এটা হচ্ছে when the drugs will not be absorbed from stomach to blood, সিস্টেমিকটা ছিল will absorb stomach to blood, but non systemicটা will not absorb from stomach to blood। এটা হচ্ছে যেহেতু এটা নন সিস্টেমিক মানে নন ওয়ার্ডটা রয়েছে, তাই এটা নট অ্যাবজর্ব মানে অ্যাবজর্বটা হবে না। আর এটার এক্সাম্পলের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। অ্যাডভার্স ইফেক্টের ওইখানে আমরা কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখছিলাম, বাট এইটার নন সিস্টেমিকের অ্যাডভার্স ইফেক্টটা বেশি।
যেমন বেলচিং, মেটাবলিক অ্যালকালোসিস, এই দুইটা হচ্ছে সিস্টেমিকেরও অ্যাডভার্স ইফেক্ট, বাট হাইপারক্যালসিমিয়া, রেনাল ইনসাফিসিয়েন্সি, অসমোটিক ডায়রিয়া, কনস্টিপেশন এগুলো হচ্ছে শুধুই নন সিস্টেমিকের অ্যাডভার্স ইফেক্ট, বাট এখানে বেলচিং অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিসও হতে পারে। তো অসমোটিক ডায়রিয়া করবে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর কনস্টিপেশন করবে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এই যে অ্যান্টাসিড, তো এটার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুইটা কম্বাইনলি কেন ইউজ করা হয়, এটার অ্যাডভান্টেজটা কি? কারণ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যখন HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, সেটা হচ্ছে আনঅ্যাবজর্বেবল ম্যাগনেসিয়াম সল্ট, যেটা অসমোটিক ডায়রিয়া করবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি হাইড্রোক্লোরিকের সাথে বাইন্ড করে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, যেটা হচ্ছে আনঅ্যাবজর্বেবল অ্যালুমিনিয়াম সল্ট, যেটা কনস্টিপেশনের জন্য দায়ী। তো আমরা দেখতেছি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য অসমোটিক ডায়রিয়া হচ্ছে আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য কনস্টিপেশন হচ্ছে। সো if we use magnesium hydroxide and aluminum hydroxide in the same preparation, osmotic diarrhea by magnesium chloride is antagonized by constipating effect of aluminum chloride। মানে কি? মানে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে অসমোটিক ডায়রিয়া এই সাইড ইফেক্টটা রয়েছে, এটা অ্যান্টাগোনাইজ হয়ে যাবে বাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কনস্টিপেশন যে অ্যাডভার্স ইফেক্ট আছে সেটা দিয়ে। সো কম্বাইন ইউজ অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মিনিমাইজ দ্য জিআইটি অ্যাডভার্স ইফেক্ট, মানে জিআইটির অ্যাডভার্স ইফেক্টটা মিনিমাইজ করবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে এক্সপ্লেন দ্য কনসিকুয়েন্স অফ কনকমিটমেন্ট ইউজ অফ টেট্রাসাইক্লিন অ্যান্ড অ্যান্টাসিড। মানে টেট্রাসাইক্লিন আর অ্যান্টাসিডের ড্রাগ ইন্টারেকশনটা কি? টেট্রাসাইক্লিন আর অ্যান্টাসিড দুটো একসাথে ইউজ করলে কি ফলাফলটা আসবে? অ্যান্টাসিড যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম ক্যারি করবে, সেটা ইন্টারফেয়ার উইথ দ্য অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনটাকে ইন্টারফেয়ার করবে। কিভাবে? বাই ফর্মিং আনঅ্যাবজর্বেবল কমপ্লেক্সেস বাইন্ডিং উইথ ইট, মানে আনঅ্যাবজর্বেবল কমপ্লেক্স যেগুলো হচ্ছে অ্যাবজর্ব হবে না এগুলা ফর্ম করবে, যেটা হচ্ছে ওটার সাথে বাইন্ড করে থাকবে। দিস কনসিকুয়েন্স ক্যান বি অ্যাভয়েডেড বাই টেকিং অ্যান্টাসিড 2 hours বিফোর অ্যান্ড আফটার ইনজেকশন অফ টেট্রাসাইক্লিন। আচ্ছা, এখন হচ্ছে শুধু টেট্রাসাইক্লিন কি অ্যান্টাসিডের সাথে বাইন্ড করে এই অ্যাবজর্পশনে ইন্টারফেয়ার করে? অ্যান্সার হচ্ছে না। টেট্রাসাইক্লিন ছাড়াও এখানে আরও রয়েছে ফ্লুরোকুইনোলন, ইট্রাকোনাজল অ্যান্ড আয়রন, যেটার ফেরাস সালফেট এই ফর্মটা। এই তিনটা দিয়ে কোশ্চেন আসতে পারে, তিনটা দিয়ে কোশ্চেন আসলে সাথে হচ্ছে টেট্রাসাইক্লিন, এই চারটার অ্যান্সার হচ্ছে সেম। কি অ্যান্সার? এই টেট্রাসাইক্লিন বা ফেরাস সালফেট বা ইট্রাকোনাজল বা ফ্লুরোকুইনোলনস এরা হচ্ছে অ্যান্টাসিডের সাথে বাইন্ড করবে, অ্যান্টাসিডটা এদের অ্যাবজর্পশনকে হচ্ছে ইন্টারফেয়ার করবে। কিভাবে? বাই ফর্মিং আনঅ্যাবজর্বেবল কমপ্লেক্সেস বাইন্ডিং উইথ ইট, আনঅ্যাবজর্বেবল কমপ্লেক্সগুলো ফর্ম করার মাধ্যমে এবং এটার সাথে বাইন্ড করার মাধ্যমে এই অ্যাবজর্পশনটাকে হচ্ছে ডিলে করবে। আচ্ছা, ওল্ড, ফ্রাজাইল, ব্যাড রিটেন পেশেন্টদের ক্ষেত্রে কোন ড্রাগটা প্রেফারেবল অ্যান্টাসিডের মধ্যে? ম্যাগনেসিয়াম কন্টেইনিং অ্যান্টাসিড। আচ্ছা, পেশেন্ট উইথ এ হিস্ট্রি অফ হাইপারটেনশন, হাইপারটেনশন থাকলে সোডিয়াম কন্টেইনিং অ্যান্টাসিডটা হচ্ছে প্রোহিবিটেড। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে এই হাইপারটেনশনের জন্য কেন সোডিয়াম কন্টেইনিং অ্যান্টাসিডটা প্রোহিবিটেড? কারণ আমরা জানি সোডিয়াম ভিপি বা রক্তচাপ যেটা, এটাকে ইনক্রিজ করবে। কিভাবে? কারণ সোডিয়াম হচ্ছে বডিতে পানি ধরে রাখতে পারে, মানে পানি ওয়াটার রিটেনশন করতে পারে, যার ফলে সোডিয়াম শরীরের ভিতর ঢুকে, মানে সোডিয়ামটা বডিতে ঢুকবে, যেটা হচ্ছে নির্গত হবে
কিডনি দিয়ে, তখন শরীরে ওয়াটার জমে যায় এবং ব্লাড ভলিউম যেটা আছে সেটা ইনক্রিজ করে, যার জন্য হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্টদের ক্ষেত্রে সোডিয়াম কন্টেনিং অ্যান্টাসিডটা দেওয়া যাবে না। এক কথায় যদি অ্যান্সার আসে তাহলে সেটা হচ্ছে বিপি বা রক্তচাপটাকে ইনক্রিজ করে। কেন ইনক্রিজ করে? কারণ সোডিয়ামটা হচ্ছে পানি ওয়াটার রিটেনশন করতে পারে, তো যার ফলে হচ্ছে সোডিয়াম বডিতে ওয়াটার রিটেনশন করে, যা কিডনি দিয়ে নির্গত হয় এবং ওয়াটার কমে গিয়ে ব্লাড ভলিউম ইনক্রিজ করে। তো আমাদের অ্যান্টাসিডটা পড়া শেষ। তো অ্যান্টাসিড থেকে কি কি পড়লাম? অ্যান্টাসিড থেকে পড়লাম হচ্ছে অ্যান্টাসিড কাকে বলে, অ্যান্টাসিডের টাইপ, সিস্টেমিক অ্যান্ড নন সিস্টেমিকের হচ্ছে এক্সাম্পল উইথ অ্যাডভার্স ইফেক্ট, তারপর হচ্ছে অ্যান্টাসিডের মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একসাথে ইউজ করলে কি হেল্প হবে, মানে ওটা জিএডি অ্যাডভার্স ইফেক্টটা রিডিউস করবে। তারপর হচ্ছে টেটাসাইক্লিন অ্যান্ড অ্যান্টাসিডটার হচ্ছে কম্বাইন্ড ইউজ করলে কি হবে, আনঅবজারভেবল কমপ্লেক্স ফর্ম করবে। তারপর ওল্ড ফ্রাজাইল ব্যাডরিডেন পেশেন্টদের দেবো হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হাইপারটেনশন হিস্ট্রি থাকলে হচ্ছে সোডিয়াম কন্টেনিং অ্যান্টাসিডটা দিব না। আচ্ছা, আমাদের তাহলে তো অ্যাসিড নিউট্রালাইজার যে আছে অ্যান্টাসিড, এটা পড়া শেষ। এখন আমরা যাব অ্যান্টাসিড যেগুলা এজেন্ট রয়েছে, যেগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকে রিডিউস করছে বা অ্যান্টি সিক্রেটরি ড্রাগ, সেটা পড়ব। এখানে প্রথমে রয়েছে হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার। H2 রিসেপ্টর ব্লকারের H2 মানে হচ্ছে হিস্টামিন, মানে হিস্টামিন রিসেপ্টর ব্লকার। এই হিস্টামিন রিসেপ্টর ব্লকারের মধ্যে রয়েছে হচ্ছে রেনিটিডিন, ফেমোটিডিন, নিজাটিডিন, সিমেটিডিন। আমি আবার বলছি, রেনিটিডিন, ফেমোটিডিন, নিজাটিডিন, সিমেটিডিন। এর মধ্যে রেনিটিডিনের মধ্যে ক্যান্সার এজেন্ট পাওয়া গিয়েছে, তাই এটা এখন তেমন আর কেউ ইউজ করে না, কিন্তু যখন ইউজ করতো তখন হচ্ছে 150 mg করে ইউজ করতো। ফ্যামোটিডিন এটা হচ্ছে 20 mg ইউজ করে। সিমেটিডিন এটার কিছু এন্ডোজেনিক সাইড ইফেক্ট রয়েছে, তাহলে মোটামুটি সেফ হচ্ছে ফেমোটিডিন অ্যান্ড নিজাটিডিন। তো H2 রিসেপ্টর ব্লকারের গুলা হচ্ছে লং টার্ম ইউজের জন্য ভালো। তো H2 রিসেপ্টর ব্লকারের মধ্যে হচ্ছে রেনিটিডিন, ফেমোটিডিন, নিজাটিডিন অ্যান্ড সিমেটিডিন। তো চলো আমরা H2 রিসেপ্টর ব্লকার এটার ওভারঅল একটু পড়ে নেই। H2 রিসেপ্টর ব্লকারের মধ্যে আমরা মোটামুটি জেনে নিয়েছি, এর মধ্যে রয়েছে হচ্ছে রেনিটিডিন, ফেমোটিডিন, সিমেটিডিন, নিজাটিডিন। তো এটার প্রথমে মেকানিজম অফ অ্যাকশনটা পড়ে নেই। এটা বাইন্ড করবে উইথ H2 রিসেপ্টর ইন দ্য গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরের সাথে এটা প্রথমে বাইন্ড করবে, তারপর গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে ইনহিবিট করবে। তারপর গ্যাস্ট্রিক সিক্রেশনটা যদি ইনহিবিট করে তাহলে হচ্ছে হেলিকোব্যাক্টার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকেও হচ্ছে ইনহিবিট করবে। দেন হিলিং অফ আলসার, আলসার থেকে আলসারটা হিল হয়ে যাবে। তো প্রথমে কি এরা বাইন্ড করবে H2 রিসেপ্টর ইন দ্য গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের সাথে, দেন ইনহিবিট দ্য গ্যাস্ট্রিন অ্যান্ড ইনহিবিট দ্য রিলিজ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার ফলে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি স্টোমাকে এক্সেস লেভেলে না সিক্রেট হয় তাহলে তো আলসারটা ধীরে ধীরে হিলই হয়ে যাবে। তো এটা এখানে বলা আছে। তারপর ইন্ডিকেশন অফ H2 রিসেপ্টর ব্লকার বা ফেমোটিডিন। H2 রিসেপ্টর ব্লকারের ইন্ডিকেশনটা কি? গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, নন আলসার ডিসপেশিয়া অ্যান্ড প্রিভেনশন অফ ব্লিডিং ফ্রম স্ট্রেস রিলেটেড গ্যাস্ট্রাইটিস। এই চারটা আবার প্রোটন পাম্প ইনহিবিটরসের ইন্ডিকেশন।
অ্যাডভার্স ইফেক্ট অফ এস্টোরেসেপ্টর ব্লকার। এস্টোরেসেপ্টর ব্লকার এক্সট্রিমলি সেফ ড্রাগ। এটা কি? এটা হচ্ছে এক্সট্রিমলি সেফ ড্রাগ, বাট তাও এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট রয়েছে, যেটা হচ্ছে ফিওয়ার দেন 3% পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে ডায়রিয়া, কনস্টিপেশন, ফ্যাটিক, হেডেক, মায়ালজিয়া। কী কী রয়েছে? ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, ফ্যাটিক, হেডেক, মায়ালজিয়া। আদার্সের মধ্যে সিএনএস এর কিছু ইফেক্ট রয়েছে, যেমন হচ্ছে মেন্টাল স্ট্রেস চেঞ্জেস, যেমন হচ্ছে কনফিউশন, হ্যালোসিনেশন, হেজিটেশন। তারপর হচ্ছে এন্ডোজেনিক কিছু সাইড ইফেক্ট রয়েছে, যেটা হচ্ছে সিমেটিডিন করবে। এটার মধ্যে হচ্ছে গাইনোকোমেস্টিয়া অ্যান্ড গ্যালাক্টোরিয়া। গাইনোকোমেস্টিয়া ইন কেস অফ মেন অ্যান্ড গ্যালাক্টোরিয়া ইন কেস অফ ওমেন। কন্ট্রাইন্ডিকেশন মানে কোন কোন ক্ষেত্রে এই এস্ট্রো রিসেপ্টর ব্লকারটা দেওয়া যাবে না। প্রথমে আসি প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। কেন? কারণ এখানে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া করবে, যেটা হাইপোটেনশন করতে পারে। তারপর হচ্ছে নার্সিং মাদার সিক্রেটস ইনটু দ্য ব্রেস্ট মিল্ক অ্যান্ড এফেক্টস ইনফ্যান্ট। নার্সিং মাদারদের এটা এস্ট্রো রিসেপ্টর ব্লকারটা দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ব্রেস্ট মিল্কে সিক্রেটস হয় অ্যান্ড বেবিদের এফেক্ট করতে পারে। আচ্ছা, সিমেটিডিন কিভাবে হচ্ছে গাইনোকোমেস্টিয়া করে? সিমেটিডিন causes gynecomastia because of anti-androgenic effect due to presence of steroid nucleus. steroid nucleus এর প্রেজেন্সের জন্য হচ্ছে অ্যান্টি অ্যাড্রোজেনিক ইফেক্টটা নেয়, যার ফলে হচ্ছে গাইনোকোমেস্টিয়া হয়। সো এস্ট্রোজেনিক ইফেক্ট টেক্স আপার হ্যান্ড অ্যান্ড কজেস সেক্সুয়াল ডিসফাংশন অ্যান্ড গাইনোকোমেস্টিয়া। তারপর হচ্ছে ড্রাগ ইন্টারেকশন, এটা অত বেশি একটা ইম্পর্টেন্ট না বা বা ডিক্রিজ হয়ে যায়, যার ফলে হাফ লাইফটা প্রলংড হয়ে যায়। অ্যান্ড এর ফলে হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন অফ ওয়ারফেরিন ইনক্রিজ করে, যার ফলে ওয়ারফেরিন টক্সিসিটি হতে পারে। বিভিন্ন টাইপের টক্সিসিটি হতে পারে, যার মধ্যে হচ্ছে ব্লিডিংটা অন্যতম। তো আমরা আবার দেখি, সিমেটিডিনটা হচ্ছে সাইটোক্রোম P450 এনজাইমকে ইনহিবিট করার ফলে হচ্ছে এই যে মেটাবলিজমটা এটা ডিক্রিজ করবে, যার ফলে হচ্ছে প্লাজমা হাফ লাইফটা প্রলং হবে। এই জন্য হচ্ছে সিমেটিডিনের সাথে অন্য ড্রাগগুলা ইউজ করা হয় না। তো ওয়ারফেরিনের ক্ষেত্রেও সেম, ওয়ারফেরিন মেটাবলিজম হওয়ার জন্য সাইটোক্রোম P450 এনজাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট সিমেটিডিন ওয়ারফেরিনের সাথে ইউজ করলে সিমেটিডিন সাইটোক্রোম P450 এনজাইমটাকে ইনহিবিট করে দেয়, যার ফলে হচ্ছে মেটাবলিজমটা ডিক্রিজ হয় এবং প্লাজমা হাফ লাইফটাও হচ্ছে প্রলং হয়ে যায়, যার ফলে প্লাজমা কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে। সিমেটিডিনের প্লাজমা কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে, যার ফলে হচ্ছে ওয়ারফেরিন টক্সিসিটি যেমন ব্লিডিং হতে পারে। আচ্ছা, এখন আমরা আবার ক্লাসিফিকেশনে ফিরে যাই। আমরা হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজার হিসেবে অ্যান্টাসিডের সব কিছু দেখেছি, অ্যান্টাসিড কি, টাইপ কি, অ্যাডভার্স এফেক্ট কি। তারপর হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার মানে হিস্টামিন রিসেপ্টর ব্লকার সম্পর্কেও পড়েছি। 3 নাম্বার ক্লাসিফিকেশন রয়েছে প্রোটন পাম্প ইনহিবিটর। কি? প্রোটন পাম্প ইনহিবিটর। আমরা হচ্ছে যদি দেখি H2 রিসেপ্টর ব্লকার যেটা, এটা লং টাইম ইউজ করা হয়, বাট এই প্রোটন পাম্প ইনহিবিটর এটা হচ্ছে নট ইউজফুল ফর লং টাইম ইউজের জন্য এটা ভালো নয়। এই প্রোটন পাম্প ইনহিবিটরসের মধ্যে রয়েছে অমিপ্রাজল, ইসোনোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবেপ্রাজল, পেন্টোপ্রাজল। আমি আবার বলছি, অমিপ্রাজল, ইউসিনোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবেপ্রাজল, পেন্টোপ্রাজল। এই ড্রাগসগুলো নর্মালি খাওয়ার 30 মিনিটস আগে খেতে হবে। তো প্রোটন পাম্প ইনহিবিটরসটা কি, এই ডিটেলস সম্পর্কে চলো জেনে নেওয়া যাক। প্রোটন পাম্প ইনহিবিটরস মেকানিজম। এই প্রোটন পাম্প ইনহিবিটরসের মেকানিজম অফ প্রোটন পাম্প ইনহিবিটরস। এই প্রোটন পাম্প ইনহিবিটরটা প্রথমে বাইন্ড করবে
হাইড্রোজেন পটাশিয়াম অ্যাটিপেস এনজাইমের সাথে। কিসের সাথে? হাইড্রোজেন পটাশিয়াম অ্যাটিপেস এনজাইমের সাথে কিভাবে বাইন্ড করবে? ইরিভার্সিবলি। তো পিপিআইটা কিভাবে বাইন্ড করবে? ইরিভার্সিবলি উইথ হাইড্রোজেন পটাশিয়াম অ্যাটিপেস এনজাইম। এই হাইড্রোজেন পটাশিয়াম অ্যাটিপেস এনজাইমের সাথে বাইন্ড করে তারা ইনহিবিট করবে হাইড্রোজেন পটাশিয়াম পাম্পটাকে। কাকে ইনহিবিট করবে? হাইড্রোজেন পটাশিয়াম পাম্পটাকে। এই হাইড্রোজেন পটাশিয়াম পাম্পটা যদি ইনহিবিট হয় তাহলে হচ্ছে হাইড্রোজেন আয়ন প্রোডাকশনটা হবে না, বা হাইড্রোজেন আয়ন ফর্মেশনটা প্রিভেন্ট হয়ে যাবে, যার ফলে হচ্ছে হাইড্রোজেন আয়নই যদি না থাকে তাহলে HCl সিনথেসিসও হবে না। তো মেকানিজমটা আবার দেখা যাক। They bind with irreversibly hydrogen potassium ATPase enzymes, then inhibit the hydrogen potassium pump, and finally prevent the hydrogen formation, and no hydrochloric acid synthesis occurs.